রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশে জামায়াত বিরোধী যে বৃহত্তর অ্যালায়েন্স সেটি দৃশ্যত হচ্ছে এবং তার সর্বশেষ সংযোজন হচ্ছে এনসিপি। আপনারা জানেন যে এনসিপির রাজনীতি নিয়ে আমি দীর্ঘদিন কথা বলছি, সমালোচনা করছি। তারা যে আস্তে আস্তে জামাতের গহ্বরে ঢুকে যাচ্ছে, জামাতের বিটিম হিসেবে আমি একাধিকবার বলছি। এমনকি বিএনপি দলীয়ভাবে স্লোগানও তুলেছে জামাত আর এনসিপি এক বদলে দুই সিপি। তো এই সমস্ত নানান রকম যেসব প্রচারণা ডাকসু নির্বাচনের পরে তাদের ঘুম ভেঙেছে। কি ঘুম? সেটি হলো তাদের যে ছাত্র সংগঠন আব্দুল কাদের তার যে পরাজয়, এবং শুধু তার পরাজয় না, তারা দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে এই ছেলে মেয়েগুলোর রস নাই, তাদের উপর ভর করে যে 24-এর পরিবর্তন হলো, বিএনপি জামাত সবার সম্মিলিত অবদান ছিল। কিন্তু 5 আগস্টের আগে সাদিক কায়েম নামক ব্যক্তিকে কেউ চিনত না। 5 আগস্ট না হলেও হয়তো চিনত না। সে ছাত্রলীগের রাজনীতি করতো, ফরহাদা ছাত্রলীগের রাজনীতি করতো। কিন্তু যারা জীবনের ঝুঁকি নিয়েছে, গুলির মুখে গিয়েছে, সেই ছেলে মেয়েগুলো তাদের যে অবদান, সেই অবদানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে করাল গ্রাস, সেখানে একটা ভোটিং অর্কেস্ট্রার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনারা দেখেছেন কি হয়েছে, যেখানে ফলাফল ঘোষিত হয়েছে। এটি বলা বাহুল্য, এটি ব্যালেন্স ফলাফল নানান সমালোচনার পরে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে অধঃপতন, সেটিতে হয়তো ঘুম ভেঙেছে এবং ঘুম ভাঙার প্রেক্ষিতে গতকালই একটি সংবাদ চাউর হয়েছিল যে 8 দল যুগপৎ আন্দোলনে যাচ্ছে এবং সেখানে এনসিপির নাম ছিল। দিনভর এই সংবাদ চাউর হয়েছে, নানা রকম গবেষণা হয়েছে, রাজনীতির আলোচনা হয়েছে যে না, তাহলে কি জামায়াত, নতুনদের দল এনসিপি এবং অন্যরা মিলে কি একটা কট্টর ডানপন্থী মোর্চা তৈরি হচ্ছে? না, হচ্ছে না। জামায়াত ইসলামের সাথে কোনো যুগপৎ আন্দোলনে না যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। ক্লিয়ার। তারা তাদের রাজনীতি করার জন্য বলছে আমাদের অন্যান্য দাবি তো থাকবেই, আমরা পিআর, এমনকি তারা স্পষ্ট করে বলেছে যে সংসদে পিআর এর যে পুরা উচ্চকক্ষ নিম্নকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাবে। তারা বলছে যে আমরা কেবল উচ্চকক্ষের ব্যাপারে কথা বলছি, আর জাতীয় পার্টির ব্যাপারে তাদের যে রাজনৈতিক বিরোধিতা সেটি তারা রেখে যাবে, সেটা বলছে। একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে যদি পলিটিক্যাল সিনারিও থেকে নাই করে দেওয়া যায়, তাহলে বিএনপি এবং তার এগেনস্টে এনসিপি একটা বড় প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দাঁড়াতে পারবে কিনা, সেটা নিয়ে নানান রকম দেন দরবার আছে। আমি যাচ্ছি না ওই বিতর্কে, কিন্তু যেটি বলার জন্য আজকের এই ভোটের মাঠে, রোড টু ভোটে আমি আলোচনা করছি, সেটি হলো যে ভোটের মাঠে জামাত যে বৃহত্তর মোর্চা করার কথা বলছিল, মহামোর্চা, মহাজোট, আমি 3 দিন গত সপ্তাহে আলোচনা করেছি, সেটি হচ্ছে না। জামাত ক্রমশ একলা হয়ে পড়ছে এবং এই একলা হয়ে পড়ার পেছনে তাদের যে রাজনীতি, সেটি অনেকখানি দায়ী। তারা যাকে তাকে নাস্তিক ট্যাগ দিচ্ছে, ছাত্র দলকে দেখলে নাকি চাঁদাবাজ গাঁজাখোরের মতো মনে হয়। এবি পার্টির ফুয়াদ কথা বলছে। সাধারণ মানুষ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়কের সাথে কথা বলছি, তিনি আমাকে বলছেন প্রায় কাঁদো কাঁদো গলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কেউ কারোর দিকে তাকাতে পারছি না। ভাই, এটা কি হলো? কেমনে হচ্ছে এই বিষয়গুলো? তো যাই হোক, আমি বলছি একটা রেকর্ডিং, এই রেকর্ডিং এর প্রেক্ষিতে জামাতের সাথে যুগপৎ আন্দোলনে যাওয়ার যে খবর, সেটাকে নাকচ করে দিয়েছেন সিপি। এটি একটি ভালো সংবাদ, আমি লিখেছি আমার ফেসবুকে। শুধু তাই না, এর সাথে আরো একটি যোগ না করলেই নয়, সেটি হলো মাহফুজা আলম, এই নাগরিক শক্তির যে প্রধান ব্রেন চাইল্ড, তার নানান কর্মকাণ্ড নিয়ে আমি সমালোচনা করেছি, আবার বেশিরভাগ ক্ষেত্রে তার পাশে থাকার কথা বলেছি। আপনারা যারা ফেসবুকে আমাকে ফলো করেন দীর্ঘদিন থেকে, আপনারা জানবেন, বুঝবেন যে আমি বলেছি যে জামায়াত ইসলামী এবং বাংলাদেশে উগ্রবাদের উত্থান প্রশ্নে মাহফুজ আলমের যে অবস্থান, তাকে আমাদের সমর্থন করে যেতে হবে। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়, আমি নাম ধরে ধরে বলেছি যে সহযোদ্ধার উপরে এই আক্রমণ, তাকে সান্ডা বলে যে আক্রমণ করা হচ্ছে, এনসিপি বিবৃতি দিচ্ছে না কেন? কারণ আমি জানি যে এই এনসিপি নামক দলটাকে মধ্যপন্থায় রাখতে, একেবারে ডানপন্থায় হেলে না পড়তে, যদি পেছনে 2-4 জন মানুষ কাজ করে থাকে, তাহলে মাহফুজ আলম একজন। আর এই দলটাকে জামাতের খপ্পরে ফেলানোর জন্য, কট্টর ইসলামিস্ট রাজনীতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, আমার নাম বলতে সমস্যা নাই, হাসনাত সার্জিস অন্যতম। তো তারা দেখবেন তাদের রাজনীতি আর পুরো এনসিপির রাজনীতি অনেক সময় আলাদা করতে পারবেন আপনি। তো এনসিপির ভিতরেও এটি নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার ধারণা এর পরেও আরেক দফা, এটাকে কি বলে, যারা জামাতপন্থী আছে, মওদুদীপন্থী আছে দলটির ভিতরে, নানা রকম কেওয়াজ বাঁধাতে পারে। কিন্তু আপাতত দল হিসেবে যে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হচ্ছে না, এবং মাহফুজ আলম আর একটি স্ট্যাটাস লিখেছেন, সেটিও আপনাদের পড়ে শোনায়, যার মর্মার্থ হচ্ছে এই যে বাংলাদেশে অলরেডি প্রক্সি জামায়াতের অর্থাৎ মওদুদীর আইডিওলজি 6টি, হাফ এ ডজন দল আছে। আমাদের আর নতুন করে কোনো দল দরকার নেই। ইউ ওয়ন্ট অ্যাড এনিথিং, এটার মধ্যে কোনো লাভ হবে না, বরঞ্চ তোমরা রিডিফাইন, অর্থাৎ নতুন করে ভাবো, রিঅর্গানাইজ, নতুন করে সংগঠিত হয় এবং রিক্লেম। এই দেশটা যে ধ্বংস গহ্বরে পড়তে যাচ্ছে,
সেখান থেকে রক্ষা করো, রিক্লেম করো। খুবই মারাত্মক কথা। শুধু তাই নয়, মাহফুজ আলম দেখলাম তার কমেন্টসে একজন উল্লেখ করেছে যে আপনি সরাসরি দলটির সাথে বসে বুঝান। সে লিখছে যে সরাসরি বলে বোঝাতে পারছে না বলেই তো পাবলিকলি লিখলাম। অর্থাৎ আমার ধারণা এনসিপি কে উদ্দেশ্য করেই বলছেন যে নতুন করে আরেকটি জামাতের দল হওয়ার দরকার নাই। তো নতুন করে আরেকটি জামাতের দল না হলে কি হবে? সেটি হলো জামাত তার যে জোট করার পেছনে যাদেরকে সহযোগী মনে করছে, আমার ধারণা গণ অধিকার পরিষদ সরে আসবে, আলটিমেটলি সরে আসবে। আর যদি না সরে আসে, আমি লিখে দিলাম, গণ অধিকার পরিষদ ভাঙবে, দুই ভাগ হয়ে যাবে। এর বাইরে যেটি আছে সেটি হলো যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, মুনাফেকের আরেকটি দল, এটি নিয়ে বলার কোনো কথা নাই। শেখ হাসিনার সমস্ত অপরাধ আন্দোলনের সহযোগী, তো তারা হয়তো থাকতে পারে, আমি জানি না। কিন্তু তাদের ছাত্র সংগঠন জামালউদ্দিন খালিদ স্পষ্ট করেই বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই অধঃপতন আমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের উত্থানকে ইসলামের উত্থান হিসেবে দেখছে। বুঝাই যাচ্ছে যে জামায়াত ইসলামীর যে উত্থান কিংবা তাদের যে এইটাকে কি বলে সর্বগ্রাসী একটা চরিত্র, সেটাতে উঠে পড়ে লেগেছে, বসেছে বাংলাদেশের মূলত যারা নিষ্পাপ ইসলামপন্থী মানুষ, ধর্মভীরু মানুষ, যারা ধর্মকে রাজনীতির হাতিয়ার কিংবা ভারতকে বাংলাদেশকে সরাসরি কেন্দ্রের শাসন জারি করার জন্য ইস্যু তুলে দেওয়ার মতো যারা রাজনীতি করে যেই দল, তাদের সাথে থেকে প্রকৃত ইসলামের দলগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং তারা সংগঠিত হচ্ছে। এই দুটি বক্তব্যের বাইরে আরো একটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে জুনায়েদ, দুঃখিত, মাহবুবুল্লাহ বাবুনগরী। আপনারা জানেন যে হেফাজত ইসলাম, ইসলামের অভিভাবক হিসেবে অনেকদিন মাঠে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের অনেক অবস্থানের বিরোধিতা করি, তারা যখন কট্টরপন্থার কথা বলে বিরোধিতা করি। কিন্তু বাবুনগরী সাহেব দুদিন আগে একটি ওয়াজের দোয়াতে বলেছেন যে যদি তিনি জামাতকে বলছেন একটা ফেরাউনের জাত এবং বলছেন আওয়ামী লীগ আমাদের দুশ্মন হতে পারে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে ইসলামের বড় দুশ্মন জামাত ইসলাম, এবং এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই সাধারণ মুসলিম দেওবন্দ এবং আহলে সুন্নাত জামায়াত তাদের অস্তিত্ব রাখবে না বাংলাদেশে। বক্তব্যটা শুনুন। আওয়ামী লীগ আওয়ামী লীগের দুর্নীতির মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছেন মাদ্রাসার দুশ্মন, পছন্দ হইতে আল্লাহ যদি ফেলে যদি এই হুকুমত কায়েম করে তাহলে দেওবন্দি আহলে সুন্নাত জামাতের কোন মাদ্রাসা আনে রাখছে তারা চাইবে এর খোঁজে আল্লাহ হেফাজত। তো বোঝা গেল হেফাজতে ইসলাম এনসিপি একদম জামাতের সাথে সম্পর্ক কাটের আনুষ্ঠানিক দ্বার প্রান্তে আছে। আমি বলেছি নির্বাচন যত আসবে তত জামাতের সাথে রাজনীতি করার প্রশ্নগুলো কঠিন হয়ে যাবে। জামাতের পক্ষে যারা বয়ান তৈরি করেন তারা নিজেরা আর লুকিয়ে রাখতে পারবেন না, কারণ বিএনপির ভিতরেও অনেক গুপ্ত আছেন যারা ঐক্য, জামাত ইসলামের প্রতি সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদির কথাগুলো না ঢোক গিলতে পারছেন, না বের করতে পারছেন, না জামাত করতে পারছেন, না বিএনপি করতে পারছেন। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদেরকে পক্ষপাত নিতেই হবে এবং এরই মধ্যে অনেকের চেহারা পরিষ্কার হয়ে গেছে। আপনারা জানেন আমার লড়াই হচ্ছে বাংলাদেশের মধ্যপন্থার জারি রাখার লড়াই, আমার লড়াই হচ্ছে নারীর অধিকার জারি রাখার লড়াই, আমার লড়াই হচ্ছে বাংলাদেশের তারুণ্যকে ভবিষ্যৎ দেখানোর লড়াই, আমার লড়াই হচ্ছে সাম্য, রাজনৈতিক সাম্য, স্থিতিশীলতা, ভাঙচুর নয়, মবতন্ত্র নয়, সেটির লড়াই। আমার লড়াই হচ্ছে বাংলাদেশের রুট 71 মুক্তিযুদ্ধের লড়াই। আমার লড়াই হচ্ছে বাংলাদেশের প্রকৃত 90% মুসলিম যারা আছে তারা যেন নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারে এবং ধর্মের নামে অশান্তি যেন না করতে পারে কোন রাজনৈতিক দল, তাদেরকে যেন ওই ইসলামিক তকমা দিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধের একটা গহ্বরে পতিত না করতে পারে, সেটার বিরুদ্ধে সচেতনতা তৈরির লড়াই। তো সেই জায়গায় আমি আলোচনাটা শেষ করব ছোট্ট আরেকটা বার্তা দিয়ে। এই নানান রকম রাজনৈতিক ডেভেলপমেন্টে আমি আরো একজনের পরাজয় দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য দুদিন আগে একটি স্ট্যাটাস লিখেছেন যে বাংলাদেশে যে ইসলাম পন্থার জয় সেটির পেছনে একজন গৌতম দাস, যিনি নিজেও এখন ফারুক সুবহান নামে লিখেন, গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য দুজন মিলে নাকি দাবি করেছেন, তার লেখা অনুযায়ী আমি স্ক্রিনশট দিচ্ছি আপনারা পড়েন, যে বাংলাদেশে ইসলাম পন্থার এই যে উত্থান সেটার পেছনে গৌতম দাস তার পীর এবং তিনি সামনে থেকে এই নেতৃত্ব দিয়েছেন, দাবি করছেন। চিন্তা করা যায় কত বড় অবমাননা আমাদের ইসলাম প্রিয় মানুষদের জন্য যে বাংলাদেশের ইসলাম পন্থার পীর হিসেবে দাবি করছেন দুইজন মা কালী ভক্ত হিন্দু, গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য। তারা দাবি করছেন যে বাংলাদেশের ইসলাম পন্থার যারা রাজনীতি করেন পরোক্ষভাবে তাদের নিজস্ব মেধা নেই, তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে তারা এগিয়ে আসতে পেরেছে গৌতম দাস আর পিনাকি ভট্টাচার্যের মেধা দিয়ে।
কত বড় স্পর্ধা! আমি জানি না ইসলামপন্থী মানুষগুলো এটা মেনে নেবেন নাকি প্রতিবাদ করবেন, কিন্তু আপনাদেরকে ফুসলিয়ে যে রাজনীতি করা, সেই রাজনীতি সে করে যাচ্ছে এবং সে সফল কিছুটা আমাদের স্বীকার করতে অসুবিধা নাই। কিন্তু শেষ রাত্রে যে খেলাগুলো হচ্ছে, সেখানে পিনাকি ভট্টাচার্য এবং তার যে কৌশলী রাজনীতি, বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষকে রাজনীতিতে ব্যবহার করে সে ভারতের বিরুদ্ধে ওই সরকারকে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই দেশে চিরতরে ভারতের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার যে কূট রাজনীতি, সেই রাজনীতির কৌশল হিসেবে, মূল নিয়ামক চরিত্র হিসেবে খেলে যাচ্ছেন, এটি ইসলামপন্থী মানুষ বুঝতে শুরু করেছে। এমনকি ছাত্রদের নবগঠিত দল এনসিপি বুঝতে শুরু করেছে। সুতরাং তারা জামাত থেকে সরিয়ে নিচ্ছে। তো জামাত চলে গেল, দুঃখিত, হেফাজত চলে গেল, এনসিপি চলে গেল, পিনাকি ভট্টাচার্যরা কোন ইসলামপন্থীদেরকে নিয়ে এখন খেলবেন বাংলাদেশের মানুষকে? নিশ্চয়ই তারা জামাতকে নিয়ে খেলবে, ভবিষ্যৎ বলে দিবে। আমি কেন বলছি যে পিনাকি ভট্টাচার্য এবং এই গং বাংলাদেশের ইসলামপন্থী মানুষকে ফুসলিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের একটি করদ রাজ্য, এখানে সরাসরি কেন্দ্রের শাসন জারি করার জন্য লড়ছেন, ভিতরে ভিতরে কাজ করছেন, সেটির ব্যাখ্যা আমি দিব আরো একটি আলোচনা। আপাতত ভোটের মাথায় এই আপডেটটুকু আপনাদের জানালাম যে ভিতরে ভিতরে খেলা অন্য লেভেলে চলে গিয়েছে। নির্বাচন এমন হয়েছে, একটা পর্যায়ে মানুষ নির্বাচন নিয়ে আগ্রহী হারিয়ে কিভাবে এই সরকারের সাথে থাকা যায় এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, গণতন্ত্র এগুলো বিষয় না, ঠিকঠাক মতো দেশ চালাচ্ছে কিনা একটা দল, সেটি একটা বিবেচ্য হিসেবে দীর্ঘদিন মানুষকে এই ঘুমের নিদ্রা খাওয়ায় রেখে দেওয়া গিয়েছিল। কিন্তু মানুষের ক্ষোভ, প্রজ্বলিত ক্ষোভ কোনোদিন নষ্ট হয়নি। যখনই সময় এসেছে সেটা ভারতের মতো বিস্ফোরিত হয়েছে, যার প্রেক্ষিতে 24-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান। সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কিংবা সেখান থেকে আমরা শেখ হাসিনার এই যে নির্বাচন ত্রুটি ব্যবস্থাকে উৎখাত করে জামাত শিবিরের নির্বাচনী খপ্পরে পড়ে যেতে যাচ্ছে কিনা আমরা, বড় প্রশ্ন। অনেকেই হাসবেন যে না, জামাত এত বড় দল না, জামাতের এত ক্ষমতা নেই, এটা করলে বিএনপি করবে না। ভুল যে সেটি জাহাঙ্গীরনগর নির্বাচনে আবার প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু অগণিত গণমাধ্যম ছিল, এটাকায় তারা দীর্ঘদিন ধরে তারা কিভাবে অর্কেস্ট্রা করবে শিবিরের ফুল প্যানেলকে জয়ী করার জন্য, সেটা তারা করেছে। কিন্তু জাহাঙ্গীরনগরে এখানে এসে বাস্ট হয়ে গেছে। যেমন শিক্ষকরা স্পষ্টভাবে বলছেন যে ভিসি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% ভোট আগেই কাস্ট করে রাখার জন্য বলেছিলেন। শিক্ষিকাদের, যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা শামীমা, ওনাকে আমি চিনি, যিনি সর্বপ্রথম শেখ হাসিনার ছবি নামিয়ে বিদ্রোহের সূত্রপাত করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনি আজকে উঠে দাঁড়িয়েছেন। অন্য সকল শিক্ষক তারা বলছেন যে অমোচনীয় খালি উঠে যাচ্ছে বারবার, ওনারা দায়িত্ব থেকে সরে এসেছেন। কি অভিযোগ? যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। শুধু ওনারা সরে আসেননি, ছাত্রদল সহ 4টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে। এবং এই বর্জন করার প্রেক্ষিতে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জামায়াতের এমপি প্রার্থী এবং জামায়াত সমর্থক কর্মী সমর্থকরা তারা এসে পাহারা দিচ্ছে। একজনের বক্তব্য শুনুন, তিনি কেন এসেছেন। এবং যখন শুনছে নির্বাচন বর্জন হবে, তখন লুঙ্গি পরা ছেলেরা কিভাবে বাইরে থেকে এসে ভোট দিতে গেল আর কি। ছাত্রদল নয়, যে কেউ বর্জন করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট এবং সিরিয়াস। আমরা শিক্ষার্থীরা এ সকল ভুয়া বক্তব্যকে, এ সকল ভুয়া বর্জনকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো লুঙ্গি পরা ছেলেরা বাইরে থেকে এসে তো শুধু ভোট দিতে যায় এমন না। ভোট কিভাবে হয়েছে? ক্যামেরার সামনে প্রত্যক্ষভাবে একের পর এক লোকজন ব্যালট বাক্সে বসছে। কোথাও দেখার কেউ নেই, কোথাও প্রতিবাদ করার কেউ নেই। একজন ছাত্র বলছে যে না, আমি এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে। একজনের কথা আমরা গণমাধ্যমে শুধু শুনছি, কিন্তু এরকম হাজারটা উদাহরণ তৈরি হয়েছে। তো এখন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, দুটোতে তারা পূর্ণ প্যানেলে সম্ভবত জয়ী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই। এর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছে? এর মধ্যে দিয়ে বার্তা কি একটাই, যে ছাত্রলীগ 24-এর গণঅভ্যুত্থানের পর, শেষমা পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের যে নব্য ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদটা জামায়াতে জাহিলিয়া, জামায়াতে ইসলামের ফ্যাসিবাদে আমরা অলরেডি অবতীর্ণ হয়েছি, অবতীর্ণ হতে যাচ্ছি, অবতীর্ণ হতে হবে। এই প্রশ্নটা সামনে এসেছে। কেন সামনে এসেছে? কেননা নির্বাচন ব্যবস্থার ত্রুটি সিঙ্গেল
সিঙ্গেল মোস্ট ক্ষোভের জায়গা সাধারণ ছাত্রদের, শিক্ষার্থীদের, সেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে দেদারসে নিজেদের প্রশাসন দখলে নেওয়ার মাধ্যমে, ভোট কেন্দ্র দখলে নেওয়ার মাধ্যমে, একাধিক জাল ভোট দেওয়ার মাধ্যমে তারা এই মহোৎসবটা পালন করছে এবং সেটা জাস্টিফাই করার জন্য আমাদের এই সমাজে বয়ান উৎপাদনের হাজার লোক তৈরি হয়ে গিয়েছে। খুবই দুঃখের বিষয়। শিক্ষিত, মার্জিত তারা এই বয়ানকে জাস্টিফাই করছে এবং বলছে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে, ঠিক যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনকে গণতন্ত্র মুক্তিযুদ্ধের স্বার্থে মেনে নেওয়ার জন্য বয়ান উৎপাদনের লোকজনের অভাব হয়। আমাদের এখন শিবিরের সমর্থনে এই ধরনের বয়ান উৎপাদনের লোকজন তৈরি হয়ে গেছে এবং তারা শিক্ষিত, মার্জিত, কেদারদ্রুস্ত, দেখতে সুন্দর। তারা কপালে টিপ পরেন, হাতের শাখা পরেন, চশমা পরেন, সানগ্লাস পরেন না। তারা এমন না যে মসজিদে যান, নামাজ পড়েন এবং ইসলামী জজবায় তাদের চেহারা পরিপূর্ণ না। তারা স্বাভাবিক জীবন যাপন করেন। তারা কপালে টিপ পরেন, শাড়ি পরেন, তারা সাধারণ শার্ট পরেন, তারা কোট পরেন, তারা সিনেমা দেখতে যান, তারা মদ্যপান করেন। এই সকল মানুষ এখন একজোট হয়ে বলছে যে না, নতুন প্রজন্মের ভোট মেনে নিতে হবে, নতুন প্রজন্মের রায় মেনে নিতে হবে। এই নতুন প্রজন্মের ভোট, এই নতুন প্রজন্মের রায়ের নমুনা। তাহলে শেখ হাসিনা আর ছাত্রলীগের অপরাধ কি ছিল? তারা তো এটাই করতে চেয়েছিল আমাদের উপর। আমরা কেন ফুসে উঠলাম আমাদের এই ভোট ব্যবস্থার, ভোটার অধিকারের পক্ষে? প্রশ্নগুলো খুব জরুরি। আমি এই আলোচনাটা, চলতে কঠোর আলোচনাটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে নির্বাচন প্রক্রিয়া দেখে জাতীয় নির্বাচন কেমন হবে তার কি কোনো আজ পাওয়া গিয়েছে কিনা, এবং জাতীয় নির্বাচন যদি এইভাবে অর্কেস্ট্রেটেড এবং মহোৎসব হয় সেটি ঠেকানোর জন্য বিএনপি সাংগঠনিক কোনো ক্ষমতা আছে কিনা। আজকে খুবই কিউট একটা বিষয় যে জাহাঙ্গীরনগর এবং এই সব জায়গায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ বহুত দিনের, তারা বাসঘাট, টেম্পো স্ট্যান্ড, টার্মিনাল দখল করছে। শিক্ষা প্রতিষ্ঠান দখল করার ব্যাপারে তাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। আগ্রহ আছে জামাতের যে এমপি প্রার্থী তিনি চলে এসেছেন, জামাতের যিনি কর্মী সমর্থকরা চলে এসেছেন, বক্তব্যে দেখছেন নিশ্চয়ই তারা লুঙ্গি পরে চলে এসেছে। কেননা তাদের কাছে টেম্পো স্ট্যান্ড বিষয় না, তাদের কাছে বাস স্ট্যান্ড বিষয় না। তারা জানে কোথায় দখল করলে মগজ দখল করলে কাজ হবে নির্বাচনে ভবিষ্যতে। সেই কাজটা তারা করছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি এই ভোট কারচুপি হয়, জামাতের লোকজন চলে আসতে পারে, বিএনপির লোকজন কোথায়? তাদের বিন্দু পরিমাণ আগ্রহই নাই। নির্বাচনের দিন এতেই হবে। সেটি হলো বিএনপির রাজনীতি যেহেতু দীর্ঘ বছর ধরে, দশক প্রায় 24 বছর ধরে জামাতের সাথে গাঁট ছাড়া, নেতৃত্ব পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারাই বিএনপির কর্মী সমর্থক নেতা আছেন তাদের কোনো সমস্যা নেই। তারা হয় জামাতে ইসলামের রাজনীতি করবেন, না হলে বিএনপির রাজনীতি করবেন। তাদের মধ্যে আদর্শগত চূড়ান্ত এক প্রতিপক্ষকে পরাজিত করার যে সাহস, বাসনা, রক্ত কিছুই নেই, বেশিরভাগ জায়গায় নেই বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য যদি বিএনপির পরিবর্তে, তারা তো 1 বছর খেয়েছে এবং নানান জায়গা থেকে সুবিধা নিয়েছে, এবং জামাতের স্থানীয় নেতাকর্মীরা যদি তাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য করবেন, আমরা আমাদের মতো থাকবো, আমরা কেবল বেশি কিছু চাই না, আপনারা বাজার নিয়ন্ত্রণ করবেন, বাজারটা দেখবেন, রাস্তাঘাট থেকে চাঁদা তুলবেন, আমরা কেবল একটু দেশের সেবা করব এবং আমরা সরকারটা পরিচালনা করব, এই যদি বুঝাতে পারেন, আমার ধারণা বিএনপি তৃণমূল বুঝে যাবে এটা এবং তারা মেনে নেবে। সেই মেনে নেওয়ার প্রেক্ষিতেই আমি দেখছি যে এই দুটি নির্বাচন আমাদের সামনে ওয়েক আপ কল। এই সরকারের সামনে জাতীয় নির্বাচন করার জন্য 6 মাসও সময় নেই এবং এখনো পর্যন্ত বিএনপি 300 আসনের একটিতেও প্রার্থিতা চূড়ান্ত করেনি, যেখানে জামাত 300 আসনেই প্রার্থিতা চূড়ান্ত করে বসে আছে এবং তারা পরিকল্পনা করছে নির্বাচনের দিন কিভাবে এই যে সংঘবদ্ধ অর্কেস্ট্রা, তাদের তো এই স্ট্রাকচারাল পাওয়ার আছে, তাদের তো এই মাসল পাওয়ার আছে, তাদের ভোট নেই কিন্তু মাসল পাওয়ার আছে, এবং সাথে যুক্ত হয়েছে বুদ্ধিভিত্তিক বয়ান, যে বয়ানে যুক্ত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েন্সারদের শিষ্য সবাই। আমি নিজেকে প্রভাবশালী দাবি করি না, কারণ আমার প্রভাব খুবই সীমিত। ডক্টর জাহেদের প্রভাব খুবই সীমিত, কিন্তু সবচেয়ে প্রভাবশালী যারা নষ্ট, ভণ্ড, তাদের এই জামাত ইসলামের পক্ষে বয়ান উৎপাদনের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ। এমনকি অস্ট্রেলিয়া প্রবাসী এক বাকবাস বাটপার, যিনি নারীর শরীর দেখিয়ে ব্লগ বানান, তিনি এখন মসজিদে মসজিদে শুয়ে ইসলামের কথা বলে জামাত ইসলামকে তার সেকেন্ড পীর হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি প্রকাশ্যে নিজেকে পাকিস্তানের ঔরসজাত বিহারি জারজ সন্তান হিসেবে দাবি করেন। তিনি প্রকাশ্যে জামাত শিবিরের পক্ষে বয়ান উৎপাদন করছেন। এই দেশের একজন হিন্দু ধর্মাবলম্বী, যিনি 13 সালে শেখ হাসিনা এবং ছাত্রলীগকে কষলিয়ে ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ করে জামাত ইসলামের শীর্ষ 10-15 জন নেতাকে ফাঁসির কাস্টে যাওয়ার জন্য অন্যতম অভিযোগ যার কাঁধে তওবা পড়ে জামাত ইসলামের সবচেয়ে বড় পীর হয়ে গিয়েছেন। এইখানে মিনা ফারার মতো একজন সাবেক হিন্দু নারী, যিনি মিনা কুমারী থেকে ফারা হয়েছেন, যার
অভিযোগের প্রেক্ষিতে যুদ্ধাপরাধের কামরুজ্জামানের মামলা গঠিত হয়েছিল, তিনি মহিলা পীর হয়ে গিয়েছেন। লন্ডনের মহিলা কি টেবিল টক না টেবিল ফক ফক করে, তারা জামায়াতের পীর হয়ে গিয়েছেন। আমি দেখছি অশনি সংকট, কারণ হলো যখন নির্বাচন মাঠে হবে এবং নির্বাচন এই যেই মহোৎসব আমরা দেখলাম জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষত, এটি তারা জাতীয় নির্বাচনে প্রয়োগ করবে এবং এটাকে তরুণ প্রজন্মের, নতুন প্রজন্মের ভোট, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট হিসেবে এস্টাবলিশ করার জন্য সাথে সাথে বয়ান রেডি হয়ে যাবে। গণতন্ত্র, ভোটাধিকার, মধ্যপন্থার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং এগিয়ে যাওয়ার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, নারী স্বাধীনতার বাংলাদেশ, সকল ধর্ম মতের স্বাধীনতার বাংলাদেশ আমাদের জন্য অধরা হবে কিনা এই সংশয় বড়ই প্রকট হিসেবে সামনে এসেছে এই প্রেক্ষাপটে, যখন আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমস্ত ভোট কারচুপি, জালিয়াতির যে দক্ষতা, পক্ষপাত, বয়ান সবকিছুই জামায়াত ইসলামের ফেভারে কাজ করছে। বিএনপি ভাবছে যে নির্বাচন আসলে তারা খুব সহজেই জয়ী হয়ে যাবে, সাধারণ মানুষ ভোট দিবে। বিএনপি জয়ী হওয়ার একটা রাস্তা আছে, সেটি হলো মাসল পাওয়ার। জামাতের এই যে অর্কেস্ট্রা যখন দেখেছেন, তারা মাসল পাওয়ার যেমন দেখাচ্ছে, ডক্টর ইউনূসের ভোট করে, সাধারণ মানুষের ভোট করে বিতর্কিত ছাড়া নির্বাচন উপহার দেওয়ার কোনো ক্ষমতা বাংলাদেশে নেই। নির্বাচন বিতর্কিত হবে, নির্বাচন ইতিহাসে শ্রেষ্ঠ অনিয়মপূর্ণ নির্বাচন হবে। যে দল যত বেশি অনিয়ম করতে পারবে, পাওয়ার তার হাতে যাবে। স্পষ্ট মনে রাখতে হবে, এটি সুষ্ঠু নির্বাচন হবে না, কোনোভাবেই শৃঙ্খল নির্বাচন হবে না, কোনোভাবেই ঝামেলাবিহীন নির্বাচন হবে না। আমি খুবই শঙ্কিত এবং খুবই ক্ষিপ্ত যে কোথায় চলছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে বাংলাদেশ। আমাদের কি সম্ভাবনার, আমাদের কি ভালো রাজনীতি করার, সুষ্ঠু রাজনীতি করার কোন রকম সম্ভাবনা নেই? আমরা যা দেখলাম সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচনে, এটি কি পরিণতি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের?